গাজীপুর ৩ রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ও এ প্লাস ক্যাটাগরির সংসদীয় আসন। অথচ এই আসনটিতে নিজেদের ক্যাপাসিটি ধরে রাখতে না পারায় এখন প্রশ্নের মুখে ফেলেছে জামায়াতের কৌশল ও দূরদর্শিতাকে। কারণ এটি শুধুমাত্র একটি সংসদীয় আসন নয়, বরং জামায়াতের তৃণমূলের দীর্ঘদিনের সাংগঠনিক বিনিয়োগ, মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের ঘাম ঝরানো পরিশ্রমের ফল। এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের তৃণমূলের দূরদর্শী নেতা এবং শ্রীপুর উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের সাথে। গাজীপুর ৩ আসনে বিগত প্রায় ২ মাস যাবৎ নির্বাচনের যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, একদিকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীকে নির্বাচন করছেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অপরদিকে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। দুইজনের মধ্যে ভোটের মাঠে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা পরিবেশ আমরা দেখেছি, সমগ্র গাজীপুরবাসী দেখেছে। আজকে হঠাৎ করেই পরশুদিন 10 দলীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে যখন জানতে পারি যে এখানে ডক্টর জাহাঙ্গীর আলম ভাইয়ের জায়গায় খেলাফত মজলিসের প্রার্থীকে দেওয়া হয়েছে এহসানুল হককে, তখনই ভোটের মাঠটা একেবারে ঝিমিয়ে পড়েছে। সবার মধ্যে একটা হতাশা কাজ করছে, একদম নিস্তব্ধ একটা পরিবেশ। ভোটের মাঠটা, উত্তপ্ত মাঠটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। এর পেছনে কারণ হলো এহসানুল হক তিনি ঢাকায় বড় হয়েছেন, ঢাকায় পড়াশোনা করেছেন, এলাকার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন না। এলাকাবাসীর সাথে তার কোনো যোগ সাজশ নাই। হঠাৎ করে এসে এখান থেকে নির্বাচন করবেন, এই কথাটা শুনেই যেন এই লক্ষ লক্ষ ভোটার হতাশ হয়ে গিয়েছেন। যেখানে সম্ভাবনাময় ছিল যে দাঁড়িপাল্লা বিজয় হবেই এবং সেখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে এখন ধানের শীষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে যেন সে নির্বাচিত হয়ে যাবে, এমন একটা পরিবেশ দেখে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে। আমি আশা করব যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, হয়তো সিদ্ধান্তে ভুল হয়েছে অথবা তাদের অন্য কোনো প্ল্যান আছে। আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি এই শ্রীপুর, জামাতের যে জনপ্রিয়তা, যে উত্থান আমরা 1-1.5 বছর যাবৎ দেখছি, এতে মনে হয়েছিল এখানে এবার দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবেন। কিন্তু সেই সুনিশ্চিত বিজয়টাকে পরাজয়ের পর্যবসিত করার জন্য মনে হয় যে সিদ্ধান্তটা নিয়েছে। এই সিদ্ধান্ত, এর পিছনে কারা কাজ করছে আমি জানি না। আমার মনে হয় দাঁড়িপাল্লার প্রতিপক্ষ যারা আছেন তাদের হয়তো কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশ হতে পারে। এই অঞ্চলের ভোটাররাই নির্ধারণ করবে আগামী দিন রিকশা পাস করবে না ধানের শীষ পাস করবে। আমরা দাঁড়িপাল্লার কর্মী হিসেবে আমরা হতাশ, কারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, মানুষের যে প্রত্যাশা ছিল, তারা আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখিয়েছিলেন জাহাঙ্গীর ভাইকে নিয়ে, আজকে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এখন এই এলাকার সবচেয়ে আলোচিত বিষয় হলো, যাকে এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী করা হয়েছে তিনি নিজেই এই এলাকার রাজনীতির সঙ্গে কখনো সক্রিয়ভাবে যুক্ত ছিল না। নেই উল্লেখযোগ্য সামাজিক বা রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস। আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে হলফনামা পর্যালোচনায়, যেখানে দেখা যাচ্ছে যার জন্য আসনটি ছেড়ে দেওয়া হয়েছে তিনি এই এলাকাকে নিজের স্থানীয় বা বর্তমান ঠিকানা হিসেবেও উল্লেখ করেননি। অর্থাৎ এই অঞ্চলের সঙ্গে তার পূর্বের কোনো রাজনৈতিক কিংবা সামাজিক সংযোগের প্রমাণ মেলে না। বিশ্লেষকদের মতে নিজেদের রাজনৈতিক চতুরতার মাধ্যমে জামায়াতের তৈরি করা মাঠকে অন্য একটি বলয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এতে লাভ কার? জোটের, না ব্যক্তির বা নির্দিষ্ট গোষ্ঠীর? যদি জোট টিকিয়ে রাখার নামে জামায়াতকে তাদের এ প্লাস ক্যাটাগরির শক্ত ঘাঁটি বিসর্জন দিতে হয়, তাহলে সেই জোট রাজনীতির সার্থকতা নিয়েই দেখা দিচ্ছে বড় ধরনের প্রশ্ন। রাজনীতি মানেই শুধু জয় পরাজয়ের অঙ্ক নয়, একজন যোগ্য এবং পরিচিত এলাকার মানুষের সঙ্গে যুক্ত প্রার্থীকে সংসদে পাঠানো রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই জায়গাতে এসে গাজীপুর 3-এ এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত তা নিয়ে এখন
খোদ স্থানীয় জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা। অর্থাৎ সব মিলিয়ে গাজীপুর ৩ আসনকে ঘিরে জামায়াতের এই সিদ্ধান্ত শুধুমাত্র এখানকার নির্বাচনী সমীকরণ বদলাচ্ছে না, বরং জোট রাজনীতির ভবিষ্যৎ কৌশল ও বিশ্বাসযোগ্যতার উপরও বড় ধরনের প্রশ্ন তুলছে স্থানীয়রা।